নেতা দেশে আসলো, কোন বিদেশ থেকে নেত্রী পদত্যাগ করলো, কোন রাজনৈতিক দল কার সাথে জোটে গেল, কোন চলচ্চিত্র অভিনেতা কার সাথে বিবাহ বিচ্ছেদ হইলো, এইসব বালছালের আলাপ দিতে আসবেন না। আমাদের এখন একমাত্র কনসার্ন হবে হাদি ভাইয়ের ইস্যু, হাদি ভাইয়ের হত্যার বিচার, এটা আমাদের একমাত্র ইস্যু। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় 26 জনের মতো আহত হয়েছে। এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপির এমন একটি পরাজয় হবে যেই পরাজয়ের কারণে অনেক নেতারা লজ্জায় দেশে থাকবে না, বিদেশে চলে আসবে। এভাবে চলতে থাকলে নির্বাচন সম্ভব নয়। নির্বাচন নিয়ে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে চরমনের ভূমিকা সময়োপযোগী, স্মার্ট এবং অসাধারণ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, পঞ্চগড়ে একটা ঘটনা ঘটেছে। হাদি হত্যার বিচারের দাবি করেছিল যারা, তাদের উপরে সেনাবাহিনীর অ্যাকশন। সেনাবাহিনী 26 জনকে হাসপাতালে পাঠিয়েছে। দর্শক, আর এই ব্যাপারটিকে কেন্দ্র করে এখন বিশ্লেষকরা নানান ধরনের বিশ্লেষণ করছে। কেউ কেউ বলছে যে আসলে সরকারের ভিতরে থাকা লোকই হাদি হত্যার সাথে জড়িত আছে, যার কারণেই এটার বিচার বাংলাদেশে হোক এটা তারা চাচ্ছে না। যার কারণেই যারা বিক্ষোভ করছে, মিছিল করছে, হাদি হত্যার বিচার চাচ্ছে, তাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে, এরকম কথাই কিন্তু অনেকে দাবি করছে। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে আপনারা ছোট্ট ছোট্ট কিছু ভিডিওর কাটিং ভিডিও দেখেছেন, তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি লেভেলের হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে আপনাদেরকে আজকের ভিডিওটি দেখতে হবে। আচ্ছা, তার আগে কিছু কথা বলে নেই। এই যেহেতু আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, তিনিও কিন্তু বলেছে যে আমরা মার্কা দেখে ভোট দেব না, লোক দেখে ভোট দেব, এবং কাকে ভোট দিচ্ছি ভোট দেওয়ার পরে যেন আমাদের পস্তাতে না হয়। দেখেন, বিগত দিনে আমরা বাংলাদেশে, আমরা তো মনে করেন যে ছোট মানুষ, আমি ভোটারই হয়েছি কয়েক বছর আগে, মানে এ পর্যন্ত আমি কোনোদিন কাউরে ভোটই দেইনি। বিগত দিনে যে ভোটার হয়েছিলাম, আওয়ামী লীগ থাকার কারণে আমি ভোট দিতে যাই নাই। এখন আমার ভোট হয়তো হয়ে গেছে। তো আসলে যে কথা বোঝাতে চাচ্ছি, আমরা জেনে শুনে বুঝে এমন কিছু প্রার্থীকে আমরা এমপি পদপ্রার্থী বানাই যেগুলো ভোটের আগে এরকম টুপি মাথায় দিয়ে বাড়িতে বাড়িতে এসে নানান ধরনের ওসিহত, নানান ধরনের ওয়াজ নসিহত, নানান ধরনের আশ্বাস দিয়ে থাকে। অথচ ভোটে পারার পরে দেখা যায় যদি বলে থাকে যে আমি ভোটে পারলে আপনাদের এলাকায় যারা গরিব অসহায় মানুষ আছে তাদের ঘর দিয়ে দেব, অথচ দেখা যায় ভোটে পারার পরে তার যদি একতলা বিল্ডিং থাকে পরবর্তীতে 5 তলা হয়ে যায়। যদি বলে থাকে আপনার গ্রামের ভিতরে রাস্তা নাই, আমি রাস্তা করে দেব, তখন দেখা যায় কি যে তার নিজের একটা কোম্পানি থাকলে 5টা কোম্পানি হয়ে যায়। এক কথায় বলতে গেলে একটা এমপি যখন ভোটে পারে, সংসদে যায়, এলাকার কথা বলে বলে এনে তার গুদামের মধ্যে সবকিছু ঢুকায়া দেয়। তার গুদাম কোনটা, এইটা বোঝেন নাই, তার পেট নামক গুদামে সবকিছু ঢুকায়া দেয়। এখন সাধারণ জনগণ, ওই যে কিছু কিছু মুরব্বী চাচা আছে, 1 কাপ চা, একটা বিড়ি, একটা সিগারেট চাষটালে বসে খাওয়ায় আর তাদেরকে আশ্বাস দেয়, এইটা বিশ্বাস করে কিছু মুরব্বীরা তাদেরকে ভোটটা দিয়ে দেয়। আবার কিছু মা চাষিরা আছে যাদেরকে ভোট নেওয়ার জন্য কিছু রাজনৈতিক নেতা কর্মীরা কৌশল খাটায়। এখন তো নতুন কৌশল চলে আসছে, ফ্যামিলি কার্ড। আগে একটা কৌশল ছিল, সেটা হলো বাড়িতে গিয়ে গিয়ে একটা সাবান দিত, 1 প্যাকেট বিস্কুট দিত, হ্যাঁ, কিছু শ্যাম্পু দিত, এইটা দিয়ে দিয়ে মুরব্বীদের হাতে তুলে দিত, বলতো চাচি, নানি, দাদি, মা, খালা, ফুপু, আন্টি একটা ভোট দিয়েন। তখন ওই চাচি, নানি, খালারা একটা সাবানের বিনিময়ে মূল্যবান একটা ভোট দিয়ে দেয়। জানোয়ারের হাতে ভোটটা, বা জানোয়ারকে ভোটটা দিয়ে দেয়, বা জানোয়ার পরবর্তীতে কি করে, এলাকাটা চুষে খায়। তো সেই জন্য আসলে দেখেন, প্রার্থী যাচাই করবেন যে কাকে ভোট দেওয়া যাবে, কে আপনার কাজে আসবে, আপনার দুঃখের সময় সুখের সময় কাকে পাশে পাওয়া যাবে। চেয়ারম্যানের কাছে, এই মনে করেন এমপির কথা বাদই দিলাম, চেয়ারম্যানের কাছে যাইতে মনে করেন যে 10 দুয়ার পার হতে হয়, চেয়ারম্যান একটা স্বাক্ষরই পাওয়া যায় না। অথচ এমপি নির্বাচন করবেন আপনারা, যাকে তাকে করবেন, তাকেও করবেন, আপনাকে তো যেতে হবে, আর আপনার সাহায্য তো তার কাছ থেকে নিতে হবে। তো সেজন্যই নির্বাচনে যেহেতু সময় আছে আগামী 1 মাসের মতো, 12 তারিখে যদি নির্বাচন হয় তাহলে 1 মাসের মতো সময় আছে এখনো, তাই না? আজকে কয় তারিখ? আজকেও 12 তারিখ, তার মানে টাটকা 1 মাস সময় আছে। তো এই 1 মাস সময় থাকতে আপনারা প্রার্থী যাচাই বাছাই করে নিন যে কোন প্রার্থীকে ভোট দিলে পরে আপনারা শান্তিতে থাকবেন। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই।
দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। এনসিপি ও ডক্টর ইউনূস সরকারের যৌথ উদ্যোগে, সম্মিলিত উদ্যোগে রাজনীতিতে তোলপাড়। তাহলে অচিরেই কি বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে? এই প্রশ্ন সামনে আসছে। দর্শক, আমার এই আলোচনার প্রপোজিশন হচ্ছে বিএনপির জন্ম হা ভোটের মধ্য দিয়ে, বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে, যেটা নাসরুদ্দিন পাটোয়ারি বলেছে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দেখেন, সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সরাসরি হা ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এটা নজিরবিহীন। কোনো দেশের সরকার ভোটে কোনো একটা পক্ষ নিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। কিন্তু এটা বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের রিয়ালিটি, যে সরকার হা ভোটের পক্ষ নিবে, না ভোটের বিরুদ্ধে যাবে। কিন্তু না ভোট দাতাদের হয়রানি করবে না, তাদেরকে পিটাবে না, তাদেরকে গ্রেপ্তার করবে না। কিন্তু সরকার বলবে যে আমরা হা ভোট দিতে আপনাদেরকে অনুরোধ করছি। এখন দেখেন, হা ভোট না ভোট নিয়ে বিএনপিতে কোনো কনসার্ন নেই। বিএনপি তলে তলে সিদ্ধান্ত নিয়েছে, একদম সাংবাদিকরা চাপাচাপি করলে বলবো যে না ভোট দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাস্তবে আমরা না ভোট দিব। আর না ভোট দিতে গোপনে প্রচারণা চালাও, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে বোঝাও যে না ভোট দিতে আসো, নইলে তোমরা শেষ। এটা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন এই কাজ করছে। সেই জায়গায় বিএনপি কার্যত প্রকাশ্যে গণভোট বা না ভোট নিয়ে, হা ভোট না ভোট নিয়ে কোনো কথাই বলছে না। বাধ্য হলে এই আমি এতক্ষণ যে বললাম এই দুইটা স্ট্র্যাটেজি ফলো করে। জামাত মোটামুটি সিরিয়াস। হা ভোটের পক্ষে জামাত মোটামুটি বলে, একদম যে বলে না তা না। কিন্তু জামাত হা না ভোটের এই বিষয়ে জামাত মনে করে যে এটা হা ভোটেই জিতবে। জামাত সংসদ সদস্য নির্বাচনে এফোর্ট দিচ্ছে। তবে হ্যাঁ, হা ভোট বিষয়ে জামাতের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে। তো জামাতের এনসিপির চরমনের যেহেতু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে, এই জন্যে ইটস ভেরি টাফ ফর বিএনপি টু টেক পার্ট অন বিহাফ অফ হা ভোট। এটা বিএনপির জন্য সম্ভব নয়। বিএনপি উপরে যতই বলুক, বিএনপি আসলে না ভোটের পক্ষে। তো সেই জায়গায় সরকার প্রকাশ্যে বলছে আমরা হা ভোটের পক্ষে। এনসিপি সংসদ নির্বাচন নিয়ে যতটুকু এফোর্ট দিচ্ছে তার কয়েক গুণ বেশি এফোর্ট দিচ্ছে হা ভোটের পক্ষে, মানে গণভোট নিয়ে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে এনসিপি সরকার যৌথভাবে এখানে কাজ করছে, জামাতও আছে। তো এটার ভিতরে রহস্য আছে। 2 দিন পর বিএনপি আবার এনসিপিকে কিংস পার্টি বলা শুরু করবে, ইউনূসকে নিরপেক্ষ জামাত বা এনসিপি নেতা বলা শুরু করবে। এবং এটা বলা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন যে এই না ভোট বা এই গণভোট বিএনপির মৃত্যুর কারণ হতে পারে। আর এনসিপি এটা বুঝেই, কেন এনসিপি জানে এনসিপি কেন সিরিয়াস সংসদ নির্বাচনের চাইতে হা ভোটের পক্ষে। কেন? কারণ এনসিপি জানে যে আগামী দিনে এখন বিএনপির যে স্পেস রাজনীতিতে, ওই স্পেসটা থাকবে এনসিপির। কারণ বিএনপি থাকবে না। এনসিপি প্রথমে হবে প্রধান বিরোধী দল, জামাত যাবে ক্ষমতায়। তারপরে প্রধান বিরোধী দল যিনি, তিনি নিশ্চিত 5 বছর ক্ষমতায় যাবে। কারণ বাংলাদেশের মানুষ এক দলকে টানা 2 বার ক্ষমতায় দেখতে চায় না, এবং এক দল টানা 2 বার ক্ষমতায় থাকবে এটা আমিও চাই না। কারণ টানা 2 বার ক্ষমতায় থাকলে সে জামাত হোক আর যে হোক, তার মধ্যে একটা ফেসিবাদী মানসিকতা ঢুকবে, এতে কোনো সন্দেহ নেই। জামাতের লোকজন আর দ্রুত ঢুকবে, কারণ ক্ষমতার ভার বহন করার এক্সপিরিয়েন্স তাদের নেই। এ কারণে 5 বছর পর পর ঘুরে ফিরে ক্ষমতায় আসে। তো এই জন্য দেখেন, জামাতের যে স্পেস রাজনীতিতে, এটা ইউনিক। কারণ জামাতের স্পেস মৌলিকভাবে ফান্ডামেন্টালি ধর্মভিত্তিক। অতএব জামাতের স্পেস যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকতো, চরমনে কিছুটা নিতে পারতো, এবং চরমনে কিছুটা নিয়েছে। অনেক লোক যারা হয়তো জামাত করতো কিন্তু আওয়ামী লীগের নির্যাতনে বা জামাত না করে চরমনাই করেছে ধর্মীয় কারণে। কারণ চরমনাই করলে তো খুব নিরাপদ। এখন ধর্মভিত্তিক দলের সাথে ধর্মভিত্তিক দলের প্রতিযোগিতা হয় বেসিক্যালি, কিন্তু আরো অনেক ডাইমেনশন আছে। জামাতের ডাইমেনশন এখন ধর্মভিত্তিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু তারপরও ফান্ডামেন্টাল কম্পিটিশনটা উইথ বা এগেনস্ট ধর্মভিত্তিক দল। কিন্তু এনসিপি কোনো ধর্মভিত্তিক দল না। এনসিপি যে টাইপের দল, বিএনপি অনেকটা সেই টাইপের দল। বরং আওয়ামী লীগ বিএনপি তো প্রায় সেম দল। আওয়ামী লীগ বিএনপি এনসিপি প্রায় সেম। আমি বলছি না যে ফেসিস্ট নিয়মিত দুর্নীতিবাজ, কিন্তু দলের কাঠামো, দলের ফিলোসফি সেম। সুযোগ পেলে কোনো আদর্শ নিয়ে ব্যবসা করবে। এখন আওয়ামী লীগ 71 বিক্রি করে খেয়েছে, 71 বিক্রি করে ক্ষমতা এসেছে। আপনি লিখে রাখেন, জামাতের সাথে জোট এনসিপির, তাতে কি 71 বিক্রি করে 24 বিক্রি করে এনসিপি বাংলাদেশে 10 বছর পর ক্ষমতায় আসবে। 24-এর উপর ভিত্তি করে বিক্রি করে বলেন, আর 24-এর চেতনার উপর ভিত্তি করে বলেন। এনসিপি 71-24 দুইটাই দখলে রাখবে। বিএনপি 71ও নাই, 24ও নাই, কিচ্ছু না। বিএনপি ধ্বংস হবে। আওয়ামী লীগ অতিমাত্রায় করতে চেয়ে ধ্বংস হয়েছে। তো এনসিপি এটা ব্যালেন্স ওয়েতে যেভাবে ব্যবহার করবে। তো সেই জায়গায় এনসিপি মনে করছে যে গণভোটে যদি হা ভোট জিতানো যায় তাহলে বিএনপি এমনি ধ্বংস হয়ে যাবে, কারণ বিএনপি না ভোটের পক্ষে থাকবে। অতএব বিএনপি যদি ধ্বংস হয়ে যায়, আমরা অটো প্রধান বিরোধী দল, বেশি কষ্ট করতে হবে না। বিএনপি লোকজন এমনিতেই আমাদের দল করবে, আর একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতায়। এনসিপি সরাসরি ক্ষমতা যেতে চায় না। এনসিপি বিরোধী দল হয়ে গঠনমূলক ভূমিকা পালন করে, তারপরে
সরকারি দলে যেতে চায়। এটা এনসিপির স্ট্র্যাটেজি বা 10 বছরের যে এনসিপির প্ল্যান সেটা। অনেকে বলেন যে এই প্ল্যান ইউনূস নিজে ঠিক করে দিয়েছে, সরাসরি ক্ষমতায় যাও না, এতে রিয়াকশন হবে বা এটা ঠিক হবে না, তোমরা বিরোধী দলের চেয়ারে বসে তারপরে ক্ষমতায় যাও। এখন এই যে গণভোট নিয়ে যে এনসিপির সিরিয়াসনেস এবং ইউনূসের সিরিয়াসনেস, ওইটাকে বিএনপি বলবে যে এরা এনসিপি কিংস পার্টি, ইউনূসও যা বলছে বিএনপিও তা বলছে, এরকম একটা দৃশ্য সামনে আসছে। বিএনপির দিন অচিরেই শেষ হয়ে যাচ্ছে এই গণভোটে বিএনপি না এর পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে। এনসিপি এটা বুঝতে পারি সিরিয়াস, কতটা সিরিয়াস দেখেন এটি আলোচ্য বিষয়। গণভোটে বিজয়ী করতে 270 জন অ্যাম্বাসেডর নামাচ্ছে বিএনপি, এনসিপি সরি। এখানে এনসিপি সংসদ সদস্য পদে জিততে কোনো অ্যাম্বাসেডর নিয়োগ করছে না, কিন্তু বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ। এটা তো জামাতের উপর ভরসা করতে পারে, কিন্তু না, এনসিপি নিজেরা এই বিষয়ে সিরিয়াস। কারণ এই ভোটের মধ্যেই আগামী দিনে এনসিপির ক্ষমতায় যাওয়া আর বিএনপির ধ্বংস হওয়া। মনে রাখবেন যে বিএনপি ধ্বংস না হলে এনসিপি ক্ষমতা যেতে পারবে না। বিএনপির ভোট এনসিপিতে যাবে, এটি এনসিপির সফলতা। এটা আমি অনেক আগে থেকে বলেছি। জামাতের ভোট এনসিপিতে যাবে না, কারণ জামাত ধর্মভিত্তিক দল। জামাত যারা করে তারা ধর্মের কারণে করে বেসিক্যালি। এখন জামাতকে ভোট হয়তো বা হিন্দু বা নানান কারণে অনেক মানুষ দিবে, সততার কারণে, বিএনপি দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে, কিন্তু জামাত যারা করে, সক্রিয়ভাবে যারা জামাত করে, জামাতের যারা রোপণ, তারা সবাই ধর্মীয় কারণেই করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে সংগঠিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটে ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে 270 জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি। প্রিয় দর্শক, একটি খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় 26 জনের মতো আহত হয়েছে। আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে। ওই সময়টুকুতে তারা সম্ভবত 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে। সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী। তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একজনের বক্তব্য দেওয়া শেষ হয়ে গেছে, আর একজন সম্ভবত ওই সমন্বয়ক যিনি, তার বক্তব্য চলছিল। ঠিক সেই সময় কোন রকম উস্কানি ছাড়া, কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের 26 জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে। এখন আমাদের প্রশ্ন, সেনাবাহিনীকে কেন এইখানে লাঠিচার্জ করতে হলো? তারা যে দাবি নিয়ে নেমেছে, এই দাবিটা কি অযৌক্তিক? এটি তো অযৌক্তিক দাবি নয়। সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে, কোন দায়িত্বটা পালন করছে? তারা কি বিন্দুমাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে? এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তো তারা ওসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত কতদিন হতে চললো? 1 মাস হতে চললো। তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে? এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। সে দেশের বাইরে যায় নাই, বাংলাদেশের ভিতরেই আছে। এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালোভাবে উচ্চকিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে। আর বিএনপি নেতা জুলকারনাইন শায়েরকে দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দেওয়াচ্ছে। এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও, গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? সেনা প্রধান এড়াতে পারবে? তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো, কমলবতী শিক্ষার্থীদের, এটা তারা বিচার চাইতে পারবে না? একের পর এক এই বাংলাদেশপন্থীদের, বিপ্লবীদের এইভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন। এটি হবারই কথা, কারণ হাজার হোক সে তো স্ত্রীর ফুফাতো বোন, রাগ তো হবারই কথা। এবং তাকে যে কথা দেওয়া হয়েছিল যে আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো, আপনি শুধু যান, তো সেটির যখন গুড়ে বালি, সেই আশা যখন পূরণ হচ্ছে না, তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে আশার কথা হচ্ছে সম্ভবত বাংলাদেশে ওইটা আর কোনোদিনও সম্ভব হবে না যে বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে, তাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন। সম্ভবত এটি আর হচ্ছে না। এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে, তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এক টুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই। সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে, তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো, বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে। এবং হাদি যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই। আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের,
আপনি যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার, এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না। আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত, তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটতো না। বিগত 17 বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে সে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাওয়ার 50 বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে। সেটি আমরা এখন দেখছি। এরকম ঘটনা আরো সামনে ঘটবে। বাংলাদেশ পন্থীরা বিচলিত নয়, বাংলাদেশ পন্থীরা তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।